সড়কের ধারে মাটির হাঁড়ি পাতিল বিক্রি করছিল এক দরিদ্র ছেলে। লক্ষ্মীপতি মেয়েটি যা করল, মানবতা অশ্রুসিক্ত হয়ে পড়ল। বন্ধুরা, এটা একদম সত্যি ঘটনা। পশ্চিমবঙ্গের একটি ছোট জেলা শহরের, যেখানে ২৫ বছর বয়সী অমিত শর্মা তার জীবনের সবচেয়ে কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল। শহরের প্রধান বাজারে রাস্তার পাশে সে প্রতিদিন ত্রিপল পেতে বসত। তার সামনে মাটির নানান ধরনের জিনিস সুন্দর করে সাজানো থাকত। প্রদীপ, ঘটি, কুলহর, হাঁড়ি, পিগি ব্যাংক আর কিছু ছোট ছোট সজ্জার বাসন। এটাই ছিল তার পেশা, আর এটাই তার সংসারের একমাত্র আয়ের উৎস। অমিত বারবার হাত বাড়িয়ে বাসনগুলোকে সোজা করে রাখত এবং পথচারীদের আশাপূর্ণ দৃষ্টিতে তাকাত, কিন্তু অধিকাংশ মানুষ থামত না, সোজা এগিয়ে চলত। কখনো কোনো পথিক থামত, ঘটি তুলে দেখত এবং আবার রেখে দিত। এখন কে আর মাটির ঘটি ব্যবহার করে দাদা, সবাই ফ্রিজের পানি খায় বলে লোকেরা হাসতে হাসতে চলে যেত। কখনো কেউ কুলহর তুলে নিয়ে মজা করে বলতো, এসব তো পুরনো দিনের জিনিস, এখন কেউ নেয় না। অমিত নীরবে সব শুনত। সে এখন এসব কথাই অভ্যস্ত হয়ে গিয়েছিল, কারণ গত কয়েক মাস ধরে তার জীবন ঠিক এমনই চলছিল। সকালে বাজারে আসা, সারাদিন অপেক্ষা করা, আর সন্ধ্যায় অধিকাংশ জিনিস ফিরিয়ে নিয়ে বাড়ি ফেরা। আসলে অমিত শহরের কাছাকাছি একটি ছোট গ্রামে থাকত। তার বাড়ি ছিল খুবই সাধারণ, মাটির দেওয়াল আর টিনের ছাউনি। উঠোনে একটা পুরনো কাঠের চাক রাখা ছিল। সেই চাকটিই তাদের পরিবারের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল, কারণ সেই চাকের সঙ্গেই তাদের রুজিরুটি জড়িত ছিল। অমিতের বাবা হরিশঙ্কর শর্মাও এই কাজ করতেন। আগে তার হাতে তৈরি মাটির খটি, কুলহর আর প্রদীপ আশপাশের গ্রাম ও বাজারে খুব চাহিদা ছিল। লোকে বলতো, হরিশঙ্করের হাতে মাটি যেন জীবন্ত হয়ে ওঠে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে গেল। বাজারে প্লাস্টিক আর স্টিলের বাসন ঢুকে পড়ল। মানুষ মাটির জিনিসের ব্যবহার কমিয়ে দিল। কাজ আগের মতো রইল না। এরই মাঝে একদিন হরিশঙ্কর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। অসুখ এমন যে তিনি বেশিক্ষণ বসতেও পারতেন না। চাক চালানো তো তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে গেল। সংসারের অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যেতে লাগল। ঠিক তখনই অমিত একটা বড় সিদ্ধান্ত নিল। সে লেখাপড়া মাঝপথে ছেড়ে দিল এবং বাবার পুরনো চাকের সামনে বসে পড়ল। শুরুটা মোটেও সহজ ছিল না। কখনো মাটি পিছলে যেত, কখনো ঘটি বেঁকে যেত, কখনো হাড়ি গড়তে গড়তে ভেঙে যেত। বহুবার সে হতাশ হয়ে চাক ছেড়ে উঠে যেত, কিন্তু বাবা সবসময় তাকে বোঝাতেন, মাটিকে বুঝতে হয় বাবা, মন যখন শান্ত থাকবে তখন মাটিও সঠিক রূপ নেবে। ধীরে ধীরে অমিত সেই কারিগরি আয়ত্ত করে ফেলল। এখন তার হাতে তৈরি প্রদীপ, কুলহর আর ঘটি আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার ও সুন্দর হয়ে উঠছিল। কিন্তু একটা বড় সমস্যা এখনও রয়ে গিয়েছিল। জিনিস তৈরি হয়ে যেত, কিন্তু বিক্রি হতো না। এই কারণেই সে প্রতিদিন নিজের তৈরি বাসন নিয়ে বাজারে আসত এবং সারা দিন আশা করে বসে থাকত যে আজ হয়তো কিছু ভালো বিক্রি হবে। একদিন দুপুরবেলা কয়েকজন কলেজের ছেলে তার সামনে এসে দাঁড়ালো। একজন কুলহর তুলে জিজ্ঞাসা করল, ভাই, এটা কত টাকা? অমিত শান্তস্বরে বলল, 10 টাকা। ছেলেটা জোরে হেসে উঠল, 10 টাকায় তো চা পাওয়া যায়, এই মাটি কে কিনবে? বাকিরাও হাসতে লাগল। একজন মজা করে বলল, ইন্টারনেটে বেচো না, কেউ হয়তো কিনে নেবে। অমিতের কিছুই বুঝতে পারছিল না। সে চুপ করে তাদের দেখল এবং চোখ নামিয়ে নিল। ছেলেরা হাসতে হাসতে চলে গেল। অমিত কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর ধীরে ধীরে সামনের ঘটি আর কুলহরগুলো আবার ঠিক করে রাখল। তার মুখে রাগ ছিল না, শুধু একটা ক্লান্ত নীরবতা। সে জানত লোকে এরকম রোজই বলে, কিন্তু সে আর কি করবে? এটাই তার কাজ, আর এটাই তার পরিবারের একমাত্র ভরসা। ঠিক তখনই রাস্তার ধারে একটা চকচকে সাদা গাড়ি আস্তে আস্তে থামল। এই বাজারে এত দামি গাড়ি খুব কম দেখা যায়, তাই চারপাশের অনেকেই সেদিকে তাকাতে লাগল। গাড়ির দরজা খুলল এবং ভেতর থেকে প্রায় 21 বছরের একটি মেয়ে নামল। তার পোশাক ছিল পরিপাটি, মুখে আত্মবিশ্বাস ছড়ে পড়ছিল। সে চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে সোজা অমিতের দিকে এগিয়ে এলো। অমিত ভাবল, হয়তো এও অন্যদের মতো দেখে চলে যাবে, কিন্তু মেয়েটি তার সামনে এসে দাঁড়ালো। সে ঝুঁকে একটা মাটির ঘটি তুলে নিল, তারপর একটা কুলহর দেখল, একটা ছোট প্রদীপও। সে কয়েক সেকেন্ড ধরে চুপচাপ সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখতে লাগল। তার চোখে মজা ছিল না, বরং যেন সে সত্যিই সেই জিনিসগুলোকে অনুভব করার চেষ্টা করছে। অমিত একটু বিস্ময় নিয়ে তাকে দেখছিল, কারণ সাধারণত কেউ তার জিনিস এতক্ষণ ধরে দেখে না। কিছুক্ষণ নীরবতার পর মেয়েটি ধীরে ধীরে অমিতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, এই সব বাসন তুমি নিজে বানিয়েছ? মেয়েটির এই প্রশ্নে অমিত কয়েক মুহূর্ত চুপ করে রইল। সাধারণত লোকে তার জিনিস দেখে বটে, কিন্তু এভাবে মন দিয়ে দেখে প্রশ্ন করে খুব কমই। সে হালকা মাথা নেড়ে বলল, জি, আমি বানিয়েছি। তার গলায় সংকোচ স্পষ্ট ছিল।
মেয়েটি হাতের ঘটিটা ধীরে ঘুরিয়ে দেখল, তারপর কুলহর আর প্রদীপও মন দিয়ে পরীক্ষা করল। তার মুখে বিস্ময় ছিল এবং এক ধরনের সম্মানও। আশপাশের কয়েকজন এসব লক্ষ্য করছিল। তাদের মনে হচ্ছিল এ মেয়েও হয়তো শীঘ্রই জিনিস রেখে চলে যাবে, কিন্তু তা হলো না। মেয়েটি আবার অমিতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি রোজ এখানে বসে এগুলো বিক্রি করো? অমিত ধীরে বলল, জি, সকাল থেকে সন্ধ্যা অবধি। মেয়েটি পরের প্রশ্ন করল, একদিনে কতটা বিক্রি হয়? অমিত কিছুক্ষণ চুপ রইল, তারপর হালকা হেসে বলল, কখনো একটু আধটু, কখনো কিছুই না। তার উত্তরে কোনো অভিযোগ ছিল না, শুধু সরল সত্য। মেয়েটি আবার তিরপলের ওপর রাখা বাসনগুলো দেখল। প্রতিটি ঘটি পরিষ্কার ও সুসংগত ছিল। কুলহরগুলো একই রকম, প্রদীপগুলোও যত্ন করে তৈরি। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এগুলো বানানোর হাতে কঠোর পরিশ্রম এবং দক্ষতা দুটোই আছে। পাশে দাঁড়ানো একজন হেসে বলল, ম্যাডাম, এত মনোযোগ দিচ্ছেন কেন? এই ছেলে রোজ এখানে বসে, কিন্তু তার জিনিস কেউ কেনে না। আরও কয়েকজন হালকা হাসল। তাদের মনে হলো মেয়েটি এখন হেসে চলে যাবে, কিন্তু মেয়েটির চোখে মজা ছিল না। সে ধীরে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? অমিত বলল, অমিত শর্মা। মেয়েটি মাথা নেড়ে বলল, আমার নাম রিয়া। সে আবার একবার ঘটিটা দেখে বলল, তোমার কাজ খুব সুন্দর। এত যত্ন করে তৈরি জিনিস রাস্তার ধারে বিক্রি হচ্ছে, এটা দেখে একটু অদ্ভুত লাগছে। অমিত তার কথা শুনল, কিন্তু কিছু বলল না। তার বুঝতে পারছিল না মেয়েটি আসলে কি ভাবছে। রিয়া কিছুক্ষণ ভেবে তার ব্যাগ থেকে টাকা বের করে বলল, এই সব বাসন আমাকে দাও। অমিতের মনে হলো সে ঠিক শোনেনি। সে অবাক হয়ে বলল, সব? রিয়া হেসে বলল, হ্যাঁ, সব। আশপাশের লোকেরা এটা শুনে অবাক হয়ে গেল। অমিত ধীরে ধীরে সামনের বাসনগুলো জড়ো করতে লাগল। রিয়া দরদাম না করে টাকা তার হাতে দিল। এত টাকা অমিত একসঙ্গে খুব কমই পেয়েছে। তার মুখে হালকা আনন্দ ফুটে উঠল, কিন্তু সঙ্গে তার মনে প্রশ্নও জাগল, এসব হঠাৎ কেন ঘটছে? রিয়া বাসনগুলো গাড়িতে রাখিয়ে দিল, কিন্তু সে এখনও সেখানে দাঁড়িয়ে রইল। সে অমিতকে জিজ্ঞাসা করল, তুমি এইসব বাসন কোথায় বানাও? অমিত বলল, আমার গ্রামে ঘরের উঠোনে চাক আছে। রিয়া জিজ্ঞাসা করল, ঘরে আর কে আছে? অমিত শান্ত গলায় বলল, বাবাজি আছেন। আগে তিনি এই কাজ করতেন, কিন্তু এখন অসুস্থ থাকেন। এটা শুনে রিয়া কিছুক্ষণ চুপ হয়ে গেল। তার মুখে হালকা গম্ভীরতা এলো। শায়েদ সে অমিতের অবস্থা বোঝার চেষ্টা করছিল। তারপর সে আরেকটা প্রশ্ন করল, তুমি কখনো ভেবেছ যে এই বাসন শুধু এই বাজারেই কানা বিক্রি হয়? অমিত তার দিকে তাকালো, কিন্তু প্রশ্নটা তার বোধগম্য হলো না। সে শুধু বলল, আর কোথায় বিক্রি হবে? রিয়া হালকা করে হাসল। সে তার মোবাইলের দিকে ইশারা করে বলল, যদি এই একই বাসন ইন্টারনেটে বিক্রি হতে শুরু করে, তাহলে শুধু এই শহর নয়, পুরো দেশের লোক এগুলো কিনতে পারবে। অমিতের কাছে এটা কোনো অদ্ভুত গল্পের মতো লাগলো। সে ধীরে বলল, ম্যাডাম, আমি তো শুধু মাটির বাসন বানাতে জানি, এসব আমার বোঝা হয় মা। রিয়া তার কথা শুনে শান্ত গলায় বলল, তোমাকে শুধু যেটা তুমি সবচেয়ে ভালো করো সেটা করতে হবে, মাটির বাসন বানানো। বাকি কাজ আমি সামলে নেব। আশপাশে দাঁড়ানো কয়েকজন লোক আবার হালকা করে হাসল। একজন লোক মজা করে বলল, ম্যাডাম, আপনি বেকারে পরিশ্রম করছেন, মাটির বাসন এখন কে কেনে? কিন্তু রিয়া তার কথায় কান দিল না। সে তার কাজ চালিয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে অনেক ছবি তুলে নিল। তারপর সে মোবাইলে কিছু টাইপ করে একটা ছোট পেজ বানিয়ে দিল, যেখানে সে লিখল, এই শহরের কারিগরদের হাতে তৈরি মাটির বাসন। অমিত এখনও সবটা বোঝার চেষ্টা করছিল। রিয়া তাকে বলল, এখন দেখি কতজন এটাকে পছন্দ করে। সে আবার অমিতের সামনে রাখা সব বাসন কিনে নিল। টাকা দিতে দিতে বলল, কাল থেকে আরও বেশি বানানো শুরু করো। অমিত একটু চমকে গেল। সে জিজ্ঞাসা করল, এতগুলো কে কিনবে? রিয়া হেসে উত্তর দিল, দুনিয়া খুব বড় অমিত, তোমার এখনও তার আন্দাজ নেই। সেই দিন অমিত সন্ধ্যায় বাড়ি ফিরল তো তার মুখে আলাদা ভাব ছিল। তার বাবা যখন জিজ্ঞাসা করলেন আজ বাজার কেমন ছিল, তো অমিত সারা দিনের কথা বলে দিল। হরিশঙ্কর শর্মা চুপচাপ শুনলেন। তারপর ধীরে বললেন, কখনো কখনো ভগবানও কাউকে কারো সাহায্যের জন্য পাঠিয়ে দেন। যদি সেই মেয়েটা সত্যিই তোমার সাহায্য করতে চায়, তো এটা তোমার জন্য ভালো সুযোগ হতে পারে। সেই রাতে অমিত অনেক দেরি পর্যন্ত ঘুমালো না। তার মনে প্রথমবার একটা আলাদা চিন্তা এলো, সত্যিই কি তার তৈরি মাটির বাসন এই ছোট বাজার থেকে বাইরেও যেতে পারে? পরের সকালে অমিত আবার তাড়াতাড়ি উঠে গেল। সে আগের চেয়ে বেশি পরিশ্রম করল। চাক ঘুরতে লাগলো আর মাটি থেকে একের পর এক নতুন বাসন তৈরি হতে লাগলো। ঘটি, কুলহর, প্রদীপ আর ছোট ছোট হাড়ি। দুপুরের মধ্যে সে অনেক জিনিস তৈরি করে ফেলল। তারপর সেগুলো নিয়ে বাজারে পৌঁছে গেল। আজ তার মনে হালকা অস্থিরতা ছিল, কারণ সে ভাবছিল রিয়া সত্যি আসবে কিনা, না কালকের কথা শুধু এমনি ছিল। সে বারবার রাস্তার দিকে তাকাচ্ছিল। বাজারে ভিড় বাড়তে লাগলো। সময় ধীরে ধীরে কাটছিল। প্রায় 1 ঘন্টা পর দূর থেকে সেই সাদা গাড়িটা দেখা গেল। অমিতের বুক হঠাৎ একটু জোরে ধুকপুক করতে লাগলো। গাড়িটা ধীরে ধীরে এসে ঠিক সেই জায়গায় থামল যেখানে কাল থেমেছিল। দরজা খুলল আর গাড়ি থেকে রিয়া নামল। আজ তার হাতে একটা ছোট ব্যাগ আর মোবাইল ছিল। সে সোজা অমিতের কাছে এসে হাসতে হাসতে বলল, লাগছে আজ তুমি আরও বেশি পরিশ্রম করেছ। রিয়ার এই কথা শুনে অমিত একটু ঝিঝি করে হাসল। সে ধীরে বলল,
আপনি বলেছিলেন আরও বাসন বানিয়ে রাখতে, তাই রাতে দেরি পর্যন্ত চাক চালিয়েছি। তার সামনে আজ আগের চেয়ে অনেক বেশি জিনিস সাজানো ছিল, নতুন ঘটি, কুলহর, প্রদীপ আর ছোট ছোট হাঁড়ি। রিয়া কিছুক্ষণ সেই বাসনগুলো দেখতে লাগল। সে একটা ঘটি তুলে মন দিয়ে দেখল, তারপর একটা কুলহর হাতে নিয়ে হালকা করে মাথা নাড়ল, যেন সে মনে মনে অমিতের কাজের প্রশংসা করছে। তারপর সে তার ব্যাগ থেকে মোবাইল বের করে বাসনগুলোর ছবি তুলতে লাগল। কখনো সে ঘটিটা একটু আলাদা রাখত, কখনো কুলহরগুলো পাশাপাশি সাজাত, আর আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ছবি তুলতে লাগল। অমিত তাকে অবাক হয়ে দেখছিল। সে ধীরে জিজ্ঞেস করল, আপনি এই ছবি কেন তুলছেন? রিয়া হাসল আর বলল, কারণ এখন এই বাসন শুধুই বাজারে বিক্রি হবে না, এখন এগুলো মোবাইলে লোকে দেখবে। অমিত তার কথা পুরোপুরি বুঝতে পারছিল না। সে ইতস্তত করে বলল, মোবাইল থেকেও লোকে বাসন কেনে নাকি? রিয়া হালকা করে হেসে ফেলল আর বলল, আজকাল লোকে অনেক জিনিস মোবাইল থেকেই কেনে, কাপড়, বই, জুতো, আর যদি ঠিকভাবে দেখানো যায় তো মাটির বাসনও। সে মোবাইলের স্ক্রিন অমিতকে দেখিয়ে বলল, এখানে লোকে নিজের জিনিসের ছবি দেয়, তারপর অন্য শহরের লোকে দেখে অর্ডার করে। অমিত প্রথমবার এত মন দিয়ে মোবাইলের স্ক্রিন দেখছিল। তার মনে হচ্ছিল যেন কোনো নতুন দুনিয়া তার সামনে খুলে যাচ্ছে। সে ধীরে বলল, কিন্তু আমি তো শুধু বাসন বানাতে জানি, এইসব আমার জানা নেই। রিয়া শান্ত গলায় বলল, তোমাকে শুধু যেটা তুমি সবচেয়ে ভালো করো সেটা করতে হবে, মাটির বাসন বানানো। বাকি কাজ আমি সামলে নেব। আশপাশে দাঁড়ানো কয়েকজন লোক এসব দেখছিল। তাদের মধ্যে একজন লোক আবার মজা করে বলল, ম্যাডাম, আপনি বেকারে পরিশ্রম করছেন, মাটির বাসন এখন কে কেনে? কিন্তু রিয়া তার কথায় কান দিল না। সে তার কাজ চালিয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে অনেক ছবি তুলে নিল। তারপর মোবাইলে কিছু টাইপ করে একটা ছোট্ট পেজ বানিয়ে দিল, যেখানে সে লিখল, এই শহরের কারিগরদের হাতে তৈরি মাটির বাসন। অমিত এখনও সবটা বোঝার চেষ্টা করছিল। রিয়া তাকে বলল, এখন দেখি কতজন এটাকে পছন্দ করে। সে আবার অমিতের সামনে রাখা সব বাসন কিনে নিল। টাকা দিতে দিতে বলল, কাল থেকে আরও বেশি বানানো শুরু করো। অমিত একটু চমকে গেল। সে জিজ্ঞেস করল, এতগুলো কে কিনবে? রিয়া হেসে উত্তর দিল, দুনিয়া খুব বড় অমিত, তোমার এখনও তার আন্দাজ নেই। সেই দিন অমিত সন্ধ্যায় বাড়ি ফিরল তো তার মুখে আলাদা ভাব ছিল। তার বাবা যখন জিজ্ঞেস করলেন আজ বাজার কেমন ছিল, তখন অমিত সারা দিনের কথা বলে দিল। হরিশঙ্কর শর্মা চুপচাপ শুনলেন, তারপর ধীরে বললেন, যদি সত্যিই তোমার বাসন দূর দূর পর্যন্ত বিক্রি হতে শুরু করে তো এটা আমাদের জন্য খুব বড় কথা হবে। তাদের চোখে হালকা আশা দেখা যাচ্ছিল। সেই রাতে অমিত আগের চেয়ে বেশি পরিশ্রম করল। চাক ঘুরতে লাগল আর মাটি থেকে একের পর এক নতুন বাসন তৈরি হতে লাগল। পরের কয়েকদিন এভাবেই কাটল। রিয়া রোজ বাজারে আসত, বাসনের নতুন ছবি তুলত আর মোবাইলে কিছু না কিছু কাজ করতে থাকত। অমিত চুপচাপ তাকে দেখত আর নিজের কাজে লেগে থাকত। 3 দিন কেটে গেল, কিন্তু এখনও কোনো অর্ডার আসেনি। কখনো কখনো অমিত ভাবত, হয়তো এসব শুধু একটা চেষ্টা, আর হয়তো কিছু হবে না। চতুর্থ দিন সকালে রিয়া বাজারে পৌঁছল তো তার মুখে হালকা চমক ছিল। সে তাড়াতাড়ি অমিতের কাছে এসে বলল, অমিত, প্রথম অর্ডার এসে গেছে। অমিত কয়েক মুহূর্ত তাকে দেখতে লাগল, যেন তার বিশ্বাস হচ্ছে না। রিয়া মোবাইলের স্ক্রিন দেখিয়ে বলল, কলকাতা থেকে এক মহিলা 5টা ঘটি আর 10টা কুলহর অর্ডার করেছেন। অমিতের চোখে হঠাৎ চমক এলো। সে ধীরে জিজ্ঞেস করল, মানে আমার তৈরি বাসন এই শহর থেকে বাইরে যাবে? রিয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, আর এটা তো শুধু শুরু। সেই মুহূর্তে অমিতের মনে প্রথমবার লাগল যে হয়তো তার পরিশ্রম সত্যিই কোথাও পৌঁছচ্ছে। এখন একটা নতুন কাজ শুরু হলো, প্যাকিংয়ের। রিয়া তাকে বোঝালো যে মাটির বাসন খুব নরম হয়, তাই সেগুলো সাবধানে প্যাক করতে হবে। দুজনে মিলে পুরনো খবরের কাগজ আর বাক্সের সাহায্যে বাসনগুলো মুড়ে দিল। অমিত প্রথমবার তার তৈরি বাসন এত সাবধানে প্যাক করছিল। যখন সেই পার্সেল কুরিয়ার অফিসে পাঠানো হলো তো অমিত অনেকক্ষণ সেটাকে যেতে দেখতে লাগল। তার মনে হলো যেন তার পরিশ্রম প্রথমবার কোনো লম্বা যাত্রায় বেরিয়েছে। তারপর ধীরে ধীরে আরও অর্ডার আসতে লাগল। কখনো 2টো ঘটি, কখনো 10টা কুলহর, কখনো অনেক প্রদীপ। প্রত্যেক নতুন অর্ডারের সঙ্গে অমিতের বিশ্বাস বাড়তে লাগল। কিন্তু কয়েকদিনের মধ্যে একটা নতুন সমস্যা সামনে এলো। এক সন্ধ্যায় রিয়া মোবাইল দেখতে দেখতে বলল, অমিত, আমাদের 50টা ঘটি আর 100টা কুলহরের অর্ডার এসেছে। অমিত একদম চমকে গেল। সে তৎক্ষণাৎ বলল, এতগুলো আমি একা কিভাবে বানাবো? রিয়া কিছুক্ষণ ভাবল, তারপর অমিতের দিকে তাকিয়ে বলল, যদি তুমি একা না বানাতে পারো তো আর কারিগরদের কেন যোগ করা যায় না? রিয়ার এই কথা শুনে অমিত কিছুক্ষণ চুপ করে রইল। সে আগে কখনো এভাবে ভাবেনি। এখনও পর্যন্ত সে সবসময় একাই চাক চালিয়ে বাসন বানাতো। সে ধীরে বলল, আমাদের গ্রামে আরও লোক মাটির বাসন বানায়, কিন্তু তাদের জিনিসও এখন বেশি বিক্রি হয় না। রিয়ার মুখে হালকা হাসি এলো। সে বলল, তো এটাই সুযোগ। যদি আমরা সবাইকে যোগ করি তো বেশি বাসন বানানো যাবে আর বেশি লোকের উপার্জনও বাড়বে। অমিতের কাছে এটা ঠিক লাগলো, কিন্তু তার একটু সংকোচও ছিল। তার মনে হলো হয়তো গ্রামের লোক তার কথায় ভরসা করবে না। তারপরেও পরের দিনই সে রিয়ার সঙ্গে তার গ্রামের দিকে রওনা দিল। গ্রামে অনেক ঘর এমন ছিল যেখানে আগে মাটির বাসন তৈরি হতো, কিন্তু এখন বেশিরভাগ চাক ধুলো খাচ্ছে। কিছু কারিগর কখনো কখনো একটু আধটু কাজ করত, কিন্তু আগের মতো উৎসাহ ছিল না।
অমিত এক এক করে সবাইকে বোঝাতে শুরু করল যে এখন তাদের বাসন মোবাইলের মাধ্যমে অন্য শহরেও বিক্রি হতে পারে। শুরুতে কিছু লোকের কাছে এটা অদ্ভুত লাগল। একজন বুড়ো কারিগর হেসে বলল, বেটা, আমরা জীবনভর মাটির বাসন বানিয়েছি, কিন্তু কখনো শুনিনি যে কেউ এগুলো এত দূর থেকে কেনে। রিয়া ধরিষদ হয়ে তাদের বোঝালো যে এখন সময় বদলে গেছে, আর ইন্টারনেটের মাধ্যমে তাদের তৈরি জিনিস অনেক দূর পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। ধীরে ধীরে কিছু লোক রাজি হয়ে গেল। তারা ভাবল যদি সত্যিই তাদের কাজ বিক্রি হতে শুরু করে তো এটা তাদের জন্য বড় কথা হবে। পরের কয়েকদিনে গ্রামের অনেক ঘরে আবার চাক ঘুরতে লাগল। সকাল হতেই মাটি গোজার আওয়াজ শোনা যেতে লাগল। কেউ ঘটি বানাচ্ছে, কেউ কুলহর, কেউ ছোট ছোট প্রদীপ। অনেকদিন পর গ্রামে কাজের পরিবেশ আবার ফিরে আসতে দেখা যাচ্ছিল। অন্যদিকে রিয়া নিয়মিত অনলাইন আজ সামলাচ্ছিল। সে বাসনের নতুন ছবি দিত, লোকেদের বলতো যে এসব এই শহরের কারিগরদের হাতে তৈরি। ধীরে ধীরে লোকেরা এটা পছন্দ করতে লাগল। অনেক লোক শুধু বাসন কেনার জন্য নয়, বরং সেই পরিশ্রম আর গল্পের কারণেও অর্ডার করতে লাগল। কয়েক সপ্তাহের মধ্যে অর্ডারের সংখ্যা বাড়তে লাগল। কখনো 10টা ঘটি, কখনো 50টা কুলহর, কখনো শত শত প্রদীপ। এখন অমিত একা এসব সামলাতে পারছিল না, তাই সে গ্রামের লোকেদের সঙ্গে মিলে বাসন জড়ো করতে শুরু করল। প্রতি 2-3 দিনে সে আলাদা আলাদা ঘর থেকে তৈরি জিনিস নিয়ে শহরে যেত, আর রিয়ার সঙ্গে মিলে সেগুলো প্যাক করে পাঠিয়ে দিত। ধীরে ধীরে তাদের মনে হলো এখন তাদের একটা বড় জায়গা দরকার। বাজারের কাছে ছোট জায়গায় এত বাসন রাখা কঠিন হয়ে যাচ্ছিল। তখন রিয়া শহরের বাইরে একটা বড় হল ভাড়া নিল। এখন সেই জায়গাই তাদের কাজের কেন্দ্র হয়ে গেল। গ্রাম থেকে বাসন সেখানে আসতো, তাদের পরীক্ষা হতো, আর তারপর সাবধানে প্যাক করে আলাদা আলাদা শহরে পাঠানো হতো। কয়েকদিনের মধ্যে সেই হলটা একটা ছোট কারখানার মতো দেখতে লাগলো। একদিকে ঘটি আর কুলহরে স্তূপ জমা থাকত, অন্যদিকে প্যাকিংয়ের কাজ চলত। গ্রামের অনেক যুবক সেখানে কাজ করতে লাগলো। সবার মুখে একটা আলাদা উৎসাহ দেখা যেত, কারণ অনেক দিন পর তাদের মনে হলো যে তাদের হাতের দক্ষতা সত্যিই কাজে লাগছে। একদিন রিয়া অমিতকে বলল যে যদি বাসনগুলোকে একটু আলাদা করে সাজানো যায় তো লোকে আরও বেশি পছন্দ করবে। সে পরামর্শ দিল যে কিছু বাসনের রং আর ডিজাইনও বানানো যেতে পারে। অমিতের কাছেই চিন্তা ভালো লাগলো। সে গ্রামের কয়েকটা মেয়ের সঙ্গে কথা বলল যারা আঁকায় ভালো ছিল। পরের দিনই তারা সবাই হলে চলে এলো। তাদের সামনে সাদা মাটির বাসন রাখা হলো আর রঙের ছোট ছোট ডিব্বা দেওয়া হলো। ধীরে ধীরে সেই বাসনগুলোতে সুন্দর ফুল, পাতা আর ডিজাইন বাঁধতে লাগলো। এখন সেই সাধারণ ঘটি আর কুলহর আগের চেয়ে একদম আলাদা দেখাচ্ছিল। রঙে সাজানো বাসনগুলো এত আকর্ষণীয় লাগছিল যে দেখলেই হাতে তুলে নিতে ইচ্ছে করত। রিয়া সেই নতুন ডিজাইনের বাসনগুলোর ছবি আবার অনলাইনে দিল। এবার লোকেদের প্রতিক্রিয়া আগের চেয়ে অনেক বেশি ছিল। কয়েক ঘন্টার মধ্যে অনেক নতুন অর্ডার এলো। এখন কাজ আরও দ্রুত বাড়তে লাগলো। গ্রামের অনেক পরিবার এই কাজে যুক্ত হয়ে গেল। যেখানে আগে চাক বন্ধ পড়ে থাকত, সেখানে এখন দিনভর চাক ঘুরতে লাগলো। ধীরে ধীরে এই ছোট কাজ একটা বড় ব্যবসায় বদলে গেল। এখন তাদের তৈরি বাসন শুধু এই শহর বা আশেপাশে নয়, বরং দেশের অনেক অংশে পাঠানো হতে লাগলো। অমিত কখনো কখনো সেই হলের মাঝে দাঁড়িয়ে চারদিকে তাকাত আর ভাবত যে কিছুদিন আগেও সে একা বাজারের এক কোণে বসে বাসন বেচার চেষ্টা করছিল। আজ সেই কাজ শত শত লোকের আশা হয়ে গেছে। তার বাবাও একদিন সেই হলে এলেন। যখন তিনি এত বাসন আর কাজ করা লোকদের দেখলেন তো তার চোখ ভরে গেল। তিনি ধীর গলায় বললেন, আমি কখনো ভাবিনি যে মাটির এই বাসন এত দূর যাবে। অমিত তার বাবার হাত ধরে বলল, বাবুজি, এসব আপনার শেখানো কাজের জন্যই হয়েছে। পাশে দাঁড়ানো রিয়া এসব চুপচাপ দেখছিল। তার মুখে সন্তোষ স্পষ্ট দেখা যাচ্ছিল, কারণ সে যা ভেবেছিল তা এখন সত্যি হতে দেখা যাচ্ছে। মাটির সেই সাধারণ বাসন যা কখনো বাজারের কোণে পড়ে থাকত, এখন অনেক লোকের জীবনে আশার আলো হয়ে গেছে। বন্ধুরা, এই গল্পের শিক্ষা এটা যে দুনিয়ায় দুঃখতার অভাব নেই, অভাব হয় তাকে চেনার লোকের। অমিতের কাছে পরিশ্রম আর কলা ছিল, কিন্তু সুযোগ ছিল না। রিয়ার কাছে বোঝা আর চিন্তা ছিল, কিন্তু যদি অমিত পরিশ্রম করা মানুষ না হতো তো হয়তো তার সাহায্যও বেকার হয়ে যেত। যখন পরিশ্রম আর সঠিক চিন্তা একসঙ্গে মেলে তখনই জীবন বদলায় আর অনেক লোকের ভাগ্যও বদলাতে পারে। কিন্তু এখন তুমি বলো, যদি সেই দিন রিয়া অমিতের কাছে থেমে তার বাসনগুলো মন দিয়ে না দেখত তো কি অমিতের জীবন কখনো বদলাতো? আর যদি অমিত লোকেদের কথা শুনে এই কাজ ছেড়ে দিত তো কি রিয়ার চেষ্টা সফল হতো? তোমাদের মতে এই গল্পে আসল বদল কে এনেছে, অমিতের পরিশ্রম না রিয়ার চিন্তা? কমেন্টে অবশ্যই লিখো যে তুমি কাকে বেশি প্রশংসা করবে আর কেন। আর যদি তোমাদের এরকম সত্যি আর হৃদয় ছোঁয়া গল্প পছন্দ হয় তো ভিডিওকে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এই গল্পকে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আবার দেখা হবে একটা নতুন ভাবনাময় গল্প নিয়ে।